শিমুল ফুল পর্ব সংখ্যা 41। লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমর। পুকুরের কিনারে দাঁড়িয়ে পানির মাছটা দেখে মনে হয় ধরা খুব সহজ হবে, কিন্তু পানিতে নামলে বোঝা যায় মাছটা আয়ত্তে আনা কতটা কঠিন। ঠিক তেমনি জীবন যুদ্ধে নেমে রঙিন স্বপ্নে দেখা খুব সহজ, কিন্তু মাঠে নামলে টের পাওয়া যায় স্বপ্নের পথে কাটা এত সহজ না। একবেলা ভাত জোগাড় করার জন্য যে কতটা কঠিন, যে একবেলা উপোস করে থেকেই সেই মূল্য জানতে পারে। শিমুল চাইলে কিংবা পাশে তিয়াসের কাছে সাহায্য চাইতে পারে, কিন্তু এটা সে করবে না। শওকত হাওলাদার যদি শুনতে পায় তাহলে উপহাস করবে, বলবে যে ঠিক তো জেদ দেখিয়ে চলে গেছো, এখন চলতে পারো না কেন? বাপের কামাই ছাড়া চলতে পারো না? ফুটানি শেষ। আমি জানতাম এইটাই হবে, 2 দিন পর শ্বশুর করে বাড়িতে ফিরে আসবে, হোক একটু কষ্ট। তারপরেও শিমুল এসব কথা শুনতে রাজি নয়। পলাশ আর তিয়াস কয়েকবার ফোন দিয়েছে, কিছু লাগবে কিনা জানিয়েছে। শিমুল তাদের সুন্দর করে বুঝিয়ে দেয় লড়াইটা যেহেতু তার, সে একাই লড়াই করবে, অন্যের কাছে থেকে সান্ত্বনা নেওয়ার মানে নেই। 1.5 মাস শিমুল গার্মেন্টসে চাকরি করছে। গার্মেন্টসের ম্যানেজার সুপারভাইজারদের সাথে মুখের ভাষা এত খারাপ প্রকাশ করার মতো না। বিশ্রী টোনে কথা বলেন, জঘন্য লাগে শিমুলের। শিমুলের সব কথার সাথে অভ্যস্ত না। অকথ্য কথা শুনলে মাথার রক তকতক করে জ্বলে ওঠে। এই তো আজকের ঘটনা। চাকরিতে ঢুকতে 1.5 মাস, মাসের বেতন পেতে পেতে আরো দেরি। তার হাতে যা অল্প টাকা আছে এগুলো দিয়ে কোনো রকম টানাটানি করে চলছে। 15-20 দিন ধরে সবজি, করলা ভাজি, ডাল ভাজি, ডিম ভাজি, আলু ভর্তা খেয়ে 2 জন কাটাচ্ছে। আজকে সকালে পুষ্প ডাল রান্নার সময় তাকে ডাল ফেলে বেশ কিছু জায়গা পুড়ে ফেলেছে হাতে। অতি আহ্লাদী মেয়েটা একটু শব্দও করেনি, নিঃশব্দে তপ্ত স্বরে ছেড়ে পানি দিয়ে আবারও রান্নায় মনোযোগ দেয়। শিমুল যে কাজে যাবে খেতে দিতে হবে, দেরি করলে চলবে না। কিন্তু ফর্সা হাতে লালে ছোঁয়া শিমুল নজর এড়ায় না। ব্যস্ত হয়ে বার্ন ক্রিম এনে হাতে লাগিয়ে দেয়। শিমুল হাতের দিকে এক পলক তাকিয়ে থাকে। ডান হাতের অনেকটা অংশ পুড়ে গেছে, কিন্তু পুষ্প নির্বিকার। প্লেটে বেশ করে ভাত নিয়ে খায়, সাথে পুষ্পকে খাইয়ে দেয়। সে জানে পরে পুষ্প খাবে না, আর শিমুলকেও কিছু বলবে না। এ কারণে শিমুল অফিসে যেতে একটু লেট হলেও তাকে খাইয়ে দেয়। যতক্ষণে গার্মেন্টসে 4 লোড মাল চলে গেছে। শিমুলকে দেখে ম্যানেজার এগিয়ে আসে। টুটটুটের পোলা, টুটটুট সিরোজ। হ্যাঁ? শিমুলের চোখ লাল হয়ে আছে। মাথা নেড়ে বলল, স্যার একটু সমস্যা হইতেছিল তাই। শিমুলের কথা শেষ হওয়ার আগে ম্যানেজার দাঁত কিরমির করে জোরে জোরে বলল, সমস্যা থাকলে কাজ করিস না নাকি? গার্মেন্টসের মাইয়া গো, পাশা না দেখলে মন ভরে না। হালারপো। শিমুলের হাত প্যান্টে খোবলে ধরলো। এমন করে কথা বলার সাহস কারো নেই, কিন্তু পরিস্থিতিতে পড়ে এসব নিম্নমানের কথাগুলো তাকে শুনতে হচ্ছে। কাজ শেষ করে শিমুল একটা অফিসে যায়। তিয়াসকে দিয়ে তার সার্টিফিকেট আর পুষ্পের বই খাতা আনিয়েছে। এক বন্ধুর অফিসে চাকরি করে, ও বলেছে কিছু একটা ব্যবস্থা করে দিবে। সে প্রায় 1 ঘন্টা ধরে বসে আছে, কিন্তু তার বন্ধু আসে না। পিয়নকে দিয়ে কয়েকবার খবর পাঠিয়েছে, কিন্তু প্রতিবারই উত্তর আসে ব্যস্ত আছে। এবার পিয়ন এসে বলল কাল দেখা করতে, আজ বেশি ব্যস্ত। শিমুল মুচকি সে বেরিয়ে আসে। সে বেশ বুঝতে পারছে এসব ব্যস্ত কিছু না। আসল কথা শিমুলের সাথে কথা বলতে ইচ্ছুক না, তাই এই বাহানা। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে শিমুলের চোখে পুষ্পের মুখটা ভেসে ওঠে। এই কয়দিনে পুষ্প তার কাছে কোনো আবদার করেনি, কিছু খেতে চায়নি। শিমুল কখনো বুঝতে দেয়নি পুষ্প যে কষ্টে আছে, কিন্তু শিমুল যে সব বোঝে। সান্ত্বনা হিসেবে পুষ্পকে শক্ত করে বুকে নিয়ে রাখে। এসব আবল তাবল ভাবতে ভাবতে তার বুক চিরে বেরিয়ে আসে হতাশ দীর্ঘশ্বাস। অন্ধকারের ভিড়ে হারিয়ে যায় একটি পুরুষের হাহাকার মিশ্রিত দীর্ঘশ্বাস, যে কিনা প্রিয় নারীকে সুখে রাখতে নিজের সর্বস্ব দিয়ে লড়েছে। পুষ্পর ফোনে তার মা রোকসানা ফোন দিয়েছে। পুষ্প কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা রিসিভ করে। রোকসানা ধরে বলে, কেমন আছিস? আমি ফোন না দিলে তো নিজে থেকে কোনোদিন খোঁজও নিস না। মরে আছি না বেঁচে আছি তাও জানতে পারিস না।
পুষ্প কথা বলে না। এই পরিস্থিতিতে মোবাইলে 20 টাকা রিচার্জ করাচ্ছে আধা কেজি আলু কিনা পুষ্পের কাছে বেশি আনন্দের। মুচকি এসে বলল, এই তো আম্মা, ভালো আছি, তুমি আর আব্বা কেমন আছো? ভালো। পুষ্প কি বলবে ভেবে পায় না। কিছু কিছু সময় অতি আপনজনের সাথেও কথোপকথন সংক্ষিপ্ত হয়ে যায়, কথা ফুরিয়ে যায়। আর আপন পক্ষের মানুষটি যদি খোঁচা দিয়ে কথা বলে তাহলে আরো খারাপ লাগে। সে জানে রোকসানা এখন শিমুল, সাফিন, মুন্নিকে নিয়ে কথা বলবে। শিমুল কই? কাজে। রোকসানা চিবিয়ে চিবিয়ে বলল, কি কাজ করে বলিস না কেন? রিক্সা টিক্সা চালায় নাকি? সত্যি করে বল। পুষ্পের বুকটা ব্যথায় চিরচিরিয়ে ওঠে। শিমুলের নামে অপমান তার সহ্য হয় না। নিবু গলায় বলে, তোমাকে না বললাম একটা কোম্পানিতে চাকরি করে? কোম্পানি নাকি কে জানে। কত বললাম এই নেতা ফেতা বাদ দিয়ে সাফিনকে বিয়ে কর। তুই ঘাড়তারামি করে বিয়ে করলি, এখন বোঝ মজা। বাবা মার কথা না শুনলে কেমন হয়? পুষ্পর বিরক্ত লাগে। এটা ঠিক, তার আব্বা আম্মা এই পরিস্থিতিতে ভালো লাগছে না, হয়তো মনে মনে কষ্ট পাচ্ছে। সবসময় এভাবে কথা বলার মানে কি? যা হবার তা তো হয়ে গেছে। আর শিমুলা কি ফেলনা নাকি? হোক টাকা কম, কিন্তু সে পুষ্পর রাজা। সে বিরক্ত গলায় বলল, এগুলো বাদ দাও না আম্মা। রোকসানা দ্বিগুণ তেজ নিয়ে বললে, কেন বাদ দিব? শুনতে মজা লাগে না? মজা লাগবে কিভাবে? তোর বোন ঢাকায় ফ্ল্যাটে আছে আর তুই কিনা বস্তিতে থাকিস, মজা লাগার কথা তো না। আমি তোমাদের কিছু বলি নাই আম্মা, আর বলবো না। এই প্রেম কয়দিন পরে জানাল দিয়ে পালাবে। তুই কি মনে করেছিস আমি বুঝছি না? পুষ্প চোখ বন্ধ করে বিছানায় গা এলিয়ে দেয়। তর্ক করতে একদম ইচ্ছে করছে না। আস্তে করে বলল, আচ্ছা, সাফিনটা দুইটা ফ্ল্যাট আছে, বিয়ে হলে রাজরানীর মতো থাকতি, বুঝলি না? পরে বুঝবি, নিজের কপাল নিজেই পোড়ালি। বিয়ে হলে সাফিনের ভালোবাসা পেলে দেখতি, এসব শিমুল টিমুল সব ভুলে যেতিস। পুষ্প কি করে কি বলবে বুঝতে পারে না। সাফিন না আর শিমুল না, দুজনকে এক নাকি? সাফিনও তাকে ভালোবাসতো, আদরে ভরিয়ে দিত, কিন্তু শিমুলের যে ভালোবাসা চাই পুষ্পের, শিমুলের ছোঁয়াই তার চাই। সবচেয়ে বড় কথা, শিমুলের কাছে এলে যে শান্তি মিলবে সেটা কি সেই সাফিনের ফ্ল্যাটে মিলতো নাকি? আমার এগুলো বাদ দাও না, আমার কপালে যা আছে তাই হবে। পুষ্পের মন খারাপের আজ পেরোচ্ছে না। কিছুটা নরম স্বরে বলল, কি রান্না করেছিস? মায়ের একটুকু নরম কথায় পুষ্পের চোখে পানি জমে যায়। সে কিভাবে বলবে? আজকে 15-20 দিন ধরে ঘরে মাছ আনা হয় না, মাছ কেনার টাকা নেই, আসবে কিভাবে? সবজি, ডাল, ভর্তা, ডিম দিয়েই দিন কাটাচ্ছে। কিন্তু মাকে এসব বলার মানে হয় না। মিথ্যে করেই বলল, টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছি আর মসুরির ডাল। ভালো আছিস তো পুষ্প? আমাকে বল, টাকা লাগবে? মারা কিভাবে যেন মনের কথা বুঝে যায়। পুষ্পর গলা ধরে আসে, টাকা আছে আম্মা, আর লাগলে তোমায় বলবো। মনিকে ফোন দেয় না, কতবার যেতে বলেছে, যাসনি কেন? পুষ্প শুকনো ঢোক গিলে, বোনের বাসায় যেতে হলেও টাকার দরকার, খালি হাতে তো আর বোনের বাসায় যাওয়া যায় না। তার উপরে মনি 6 মাসের প্রেগনেন্ট, কিছু না দিলে তো 1000 খানিক টাকা লাগবেই। জিনিসপত্রের যা চড়া দাম। যাবো আম্মা, আসলে ও নতুন চাকরি নিয়েছে তো ছুটি নেই, দেখি সময় পেলেই যাব। আচ্ছা, মুন্নি তোর আব্বার জন্য কত কি কিনে পাঠিয়েছে। মেয়েটা আমাদের কত ভালো। পুষ্প কথা বলতে পারে না, তার বোন কত কি কিনে দিতে পারে, কিন্তু সে পারে না। নিজের কাছে তো নিজেরও ছোট লাগে। এসব শুনে কি আর বলা যায়? সে কথা খুঁজে পায় না। আচ্ছা আম্মা, রাখি, শিমুল আসছে। রোকসানা কিছু বলার আগে পুষ্প ফোনটা কেটে দেয়। চোখ দিয়ে তার পানি গড়িয়ে পড়ে। নিজেকে সামলে নিয়ে মোবাইলে টাইম দেখে। শিমুল আসার সময় হয়ে গেছে। জলদি বই নিয়ে বসে। রাতে দুইজনে একসাথে খেতে বসে। একটা ডিম পেঁয়াজ দিয়ে ভেজে 2 ভাগ করে দুইজনে খায়। পুষ্পের খাওয়ার ফাঁকে ফাঁকে শিমুলকে দেখে। বিয়ের 1 মাসে পুষ্পকে দেখতে শিমুলের ভোর সকালের এক্সারসাইজ করে 6টা ডিম সেদ্ধ করে খেত, আর এই ছেলেটা কিনা অর্ধেক ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে। আসলে পরিস্থিতি মানুষকে সহজ বানিয়ে ছাড়ে। পুষ্পর মন খারাপ হয়। শিমুলের চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে ওর শরীরের বলিষ্ঠতা। শিমুল পুষ্পের চাহনি খেয়াল করে বলল, কি দেখো তোমাকে? শিমুল প্লেটে হাত ধুয়ে বলল, আবার প্রেমে পড়া ধান্দা করছো নাকি? পুষ্প হাসে, চুলদারির কি অবস্থা দেখেছো? এই অবস্থায় প্রেমে পড়া বারণ। শিমুল মুচকি হেসে দাড়িতে হাত বোলায়। কিছুদিন না কাটার ফলে দাড়ি গোপ বেশ লম্বা হয়ে গেছে। গতকাল এক সেলুনে গিয়েছিল, চুল কাটলে নাকি 200 টাকা লাগবে। শিমুলের পকেটে 600 টাকা আছে। এই টাকা দিয়ে বাকি মাস চলতে হবে। এখন 200 টাকা দিয়ে চুল কাটার কোনো মানেই হয় না।
উপায় হিসেবে 20 টাকা দিয়ে একটা ছোট কেচি কিনে নিয়ে এসেছে। সেটা এখন তার পকেটে। উদ্দেশ্য আয়না দেখে নিজেই কাটছাট করে নিবে, চলনসই করবে আর কি। বাজারে সবচেয়ে ভালো সার্ভিস না ছেলেটা কিনা নিজের দাড়ি নিজে কাটবে, তাও টাকার ভয়ে। শিমুল হুহা করে হাসি আসে। সপ্তাহ হয়ে যাচ্ছে, গায়ে দেবার সাবান নেই। পুষ্প না করেছে, বলেছে একটা সাবান কিনলে 60 টাকা লাগবে, তা দিয়ে 1 কেজি চাল চলে আসবে। কিভাবে খরচ কমানো যায় মেয়েটা শুধু এটাই ভাবে। আজকে শিমুল সাবান কিনে এনেছে। এই ছোট ছোট ব্যাপারগুলো শুনলেও হাস্যকর লাগে। সত্যি শিমুলের পাতলা তোষকে ক্লান্ত শরীরটা ছেড়ে দেয়। পুষ্প লাইট নিভিয়ে সুরসুর করে শিমুলের কাছে চলে আসে। শিমুল মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে পুষ্পকে দেখে। শিমুলকে কাছে পেয়ে মেয়েটা বিড়ালের মতো ঘেঁষে গেছে। পুষ্পর কপালে পড়ে থাকা চুল পিছনে ঠেলে দেয়। আজকে কত দূর। পুষ্প শিমুলের হাত নিজের হাতে পুড়ে নেয়। আরেক হাত গালে ঘষে বলে, পড়েছি বললে তো হবে না, আমার ভালো রেজাল্ট চাই। কেউ যেন না বলতে পারে বিয়ের পর তোমার পরীক্ষায় ডাব্বা খেয়েছ। আচ্ছা, শিমুল গম্ভীর গলায় বলল। আচ্ছা বলে হবে না, অফিসার হতে হবে। পুষ্প শিমুলের ক্লান্ত মুখের দিকে তাকায়। কি হবে পড়ালেখা করে? আর শিমুলের এই পরিশ্রম করছে কার জন্যই বা? তাকে যদি একটু সাহায্য করতে পারতো পুষ্পের ভালো লাগতো। শিমুলের কান্ত শুকনো মুখ দেখলে পুষ্পর চিৎকার করে কান্না করতে ইচ্ছে করে। কত মেয়ে তো চাকরি করে, আমিও করি, তোমার গার্মেন্টসে ঢুকা যাবে না? পুষ্পের এই কথা শুনে শিমুল স্তব্ধ হয়ে যায়। মোবাইলের ফ্ল্যাশ পুষ্পের দিকে ধরে, তার গালে হাত দিয়ে তাকিয়ে থাকে। তার গলাটা আটকে আসে। রয়ে শুয়ে বলে, মাথা ঠিক আছে? পুষ্প শিমুলের বলিষ্ঠ মুখে মুখ গুজে বলল, সহ্য হয় না তোমার এই কষ্ট, একদম সহ্য হয় না। পুষ্প নিঃশব্দে কাঁদে। শিমুলের মোবাইলের ফ্ল্যাশ অফ করে কান্নারত পাখিকে খাঁচার স্থান করে নেয়। পুষ্প জানতে না পারলেও তার বুককে শক্ত করে আসা পুরুষের চোখে যে পানি আনাগোনা তা সে বুঝে। পুরুষদের নাকি কাঁদতে মানা, অথচ কেউ জানে না অধিকাংশ পুরুষ কাঁদে, তবে লুকিয়ে। শিমুলের দাঁতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে রেখেছে। মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো, একটু ব্যবস্থা করে দাও না, আমার পাখিটাকে একটু সুখে রাখি। পলাশ খাতা দেখায় ব্যস্ত। নিধি পাশে বসে পলাশকে দেখে। এই মানুষটা তার জীবনে না এলে জীবনের মানেটাই জানা হতো না। সুখের মরণ কাকে বলে এটা কখনোই জানতে পারতো না সে। এই শান্ত স্বভাবের পলাশ যেমন উন্মাদ প্রেমিক হতে পারে তাও কল্পনায় ছিল না তার। পলাশ চুলে হাত বুলিয়ে বলল, শিমুল ভাইয়ের খবর নিয়েছেন? হ্যাঁ। কিভাবে চলে কিছু বলে না? না, টাকা পাঠাতে বলে। টাকা লাগবে না। টাকা পাঠাতে বললে এখানে হয়তো হইতো যে টাকা পাঠাতে চাইলে বলে টাকা লাগবে না। কি জানি, আল্লাহই জানে কি করে। পলাশ মুচকি হাসে। তার ভাই তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, হারে হারে চেনা। শিমুলের আত্মসম্মানবোধ প্রখর। তার আব্বা খাওয়া পড়ার খোটা দিয়েছে। এবার শিমুল নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবে। পলাশের দৃঢ় বিশ্বাস শিমুল কিছু করবে। তার মতো শিমুল ইংরেজিতে ভার্সিটি থেকে পাশ করা, তাও আবার ক্লাস টপার ছিল, কিন্তু শওকত হাওলাদার সেটা প্রকাশ করতে দেয়নি। এবং যেহেতু ঢাকা গিয়েছে, এবার অবশ্যই চাকরি তার হবেই। এই তুখর মেধাবী ছাত্রের চাকরি না হলে কার হবে? নিধি পলাশের হাস্যজ্জ্বল মুখের দিকে তাকিয়ে হাসেন কেন? এমনি। শিমুল ভাইয়ের কথা ভাবলে আমার চিন্তায় গলা শুকিয়ে আসে। আর আপনি হাসছেন? নিধি, আমার ভাইটার আত্মসম্মান বোধ অনেক। সম্মানে আঘাত লাগলে সে যে কিছু করতে পারে। নিধি আনমনে বলে, তাই যেন হয়। শওকত হাওলাদারের চেয়ারম্যান অফিসে বিরোধী দলের লোকরা আক্রমণ করেছে। এতদিন শিমুল ছিল বিধায় কেউ চোখ তুলে তাকানোর সাহস পায়নি। যেই না শিমুল চলে যাওয়ার খবর শুনেছে, এমনই তীর্যকবর্তী মাথাগুলো যেন হাতছানা দিয়েছে। আজ শেষমেশ কিনা অফিসে ভাঙচুর করেছে। একটা ইটের টুকরো লেখে শওকত হাওলাদারের মাথা ফেটে গেছে। সেখানে থেকে গলগলিয়ে রক্ত বের হচ্ছিল। মজিব হাওলাদার তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। পেশকারা দৌড়ে সে হাই হাই করে। শিমুলে এই প্যাঁচ লাগাই গেছে, ওই শিমুলের বাচ্চাই সর্বনাশ করে গেছে, ওই এগুলা করছে। শওকত হাওলাদার বিরক্ত হয়। শিমুল সব কেন করবে? বরং শিমুল যে নেই তাই বিরোধী দলের লোকেরা এত ঝামেলা করতে সাহস পেল। শিমুল থাকলে এসব হওয়ার চান্সই ছিল না। শওকত হাওলাদার বন্ধ করে ভীষণভাবে শিমুলের প্রয়োজনীয়তা অনুভব করে। পেশকারা ধমকে বলে, এত ঘ্যান ঘ্যান করো না,
পেশকারাকে ধমক দিয়ে বলে, এত ঘ্যান ঘ্যান করো না তো, যাও এনথে। শওকত হাওলাদারের এই অবস্থায় রাবেয়া কাছে আসে না, দূর থেকে দাঁড়িয়ে দেখে আর হাসে। শিমুলের অভাব বোঝা মাত্র সরো, সামনে যে আরো কি কি দেখতে হবে এটাই দেখার বিষয়। তার শিমুল এই অহংকারী ছোঁয়া থেকে বেরিয়ে গেছে, তাতে সে খুশি, হোক তার একটু কষ্ট। শিমুল আজকে 2টা টিউশনি পেয়েছে। গার্মেন্টস কর্মীর সাথে কথা বলে এক পর্যায়ে উনি ব্যবস্থা করে দিয়েছে 2টা টিউশনি থেকে 3000 টাকা আসবে। সেই খবরের তার মনটা এখন খুশখুশ করছে। আজ আবার বেতনও পেয়েছে, ওভারটাইম সহ 9000 টাকা। বেতন পাওয়ার পরে সারা মাসের কষ্ট যেন সব গালিগাল সব যেন ফুসুফুর করে উড়ে গেছে। পুরপুরে মেজাজে কালো সুতি একটি শাড়ি কিনে ফেলেছে। বাজার থেকে বাসায় আসার পথে শপিং ব্যাগটি বারবার ফাঁক করে দেখছিল। এই 2 মাসে বৈঠকে কিছু দেওয়া হয়নি। এই শাড়িটা দেখলে নিশ্চয়ই তার বউটা খুশি হবে। পুষ্পা বাজার খুলে সাথে শাড়ি দেখে ঠিকই খুশি হয়, কিন্তু অভাবের কথা মনে পড়তে শাসিয়ে বলে, কি দরকার ছিল শাড়ি আনার? আমার কি কাপড় নেই? কতগুলো কাপড় আছে। শিমুল গামছা হাতে উঠে দাঁড়ায়, বাথরুমে যেতে যেতে বলে, আচ্ছা আমার ইচ্ছে করলো তাই আনলাম। শিমুল চলে গেলে পুষ্প চোখ বন্ধ করে এক পলক তাকায়। শাড়ি কাঁধে ধরে আয়নার সামনে দাঁড়ালো। শিমুলের কালো পছন্দ, আর পুষ্পকেও কালোতে বেশ মানায়। পুষ্প মিটমিট করে হাসে। শিমুল দরজার ফাঁক দিয়ে এই দৃশ্য দেখে অবাক হয়, আবার দরজা লাগিয়ে দেয়। এই মেয়েটা মুখে হাসি ফোটালেই তার সব কষ্ট শেষ। রাতে পুষ্প শাড়িটা পরে। শিমুল শুয়ে শুয়ে দেখে পুষ্পের শরীরটা কি হালকা নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো ভালো মন্দ খাওয়াতে পারছে না বিধায় শরীরটা খারাপ করছে মেয়েটার। শিমুল 2 হাতে পুষ্পকে বুকে জড়িয়ে নেয়। পুষ্প আহ্লাদি গলায় বলে, সোনা পাখি। শিমুল পুষ্পের জুলজুল চোখের দিকে তাকিয়ে বলল, কি চাই? দাবিটা কি? ভয়ঙ্কর প্রেমিক পুরুষকে দেখা চাই। শিমুল মাথা নাড়িয়ে হাসে, প্রেমিক পুরুষ তো প্রস্তুত, এখন ইশারা দিলেই হলো। পুষ্প মাথা ঝুঁকিয়ে বলল, কেমন লাগছে বললে না যে? শিমুল তার গলার ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলল, বলতে হবে কেন? তুমি বরাবরই সুন্দর, আমার রানী, শিমুল ফুলের রানী। পুষ্প মাথা সরিয়ে বলল, তা প্রশংসা করবে? প্রিয় মানুষের মুখে প্রশংসা শুনতে ভালো লাগে, তাই? হ্যাঁ। আচ্ছা সুন্দরী রাজকন্যা, আপনাকে এত এত সুন্দর লাগছে যে নিজেকে আপনার কাছে সঁপে দিতে ইচ্ছে করছে। আপনি কি এই অধম পাগলকে সহ্য করতে প্রস্তুত? শিমুলের বড় ধরন দেখে পুষ্প খিলখিল করে হেসে ওঠে। প্রস্তুত, কিন্তু আজকে মনে হয় প্রজা আর রানী স্বয়ং তাকে চালাবে। রাজকন্যা তো আমার পরম সৌভাগ্য। পুষ্প শিমুলের লোমশ বুকে তার নরম ঠোঁট দিয়ে থেমে থেমে চুমু খায়। শিমুল আবেশে চোখ বন্ধ করে নেয়। পুষ্প নাক ঘষে আস্তে আস্তে কামড় দেয়, কুটকুট করে কামড়াতে থাকে তার বুকে। ব্যথা লাগে তো জান? পুষ্প বুঝে আসা গলায় বলে, আমারও লাগে। শিমুল পুষ্পের কানে ফিসফিস করে বলল, আমার তো ভালোও লাগে। পুষ্প চোখ খুলে তাকিয়ে বলল, কি? পুষ্পর কোমল বুকশরৎ বুকে নিজের দন্ত হালকা ছুঁয়ে বলল, এইভাবে আদর করতে। শিমুলের আক্রমণের পরিমাণ কম হলেও পুষ্পের আদরে গলার আর্তনাদ হয়ে ওঠে। শিমুল আর পুষ্পের মাঝে শিমুল তার ফুলের মাঝে মজে যায়। পুষ্প আবেশে চোখ বন্ধ করে। ছোট্ট একটা রুমে আদরে উল্লাসে মুখরিত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। জানান দেয় শিমুল পুষ্পের টাকা কম থাকতে পারে, তবে ভালোবাসার কোনো কমতি নেই। পুষ্প আহ্লাদিতে ঘুমিয়ে ওঠে। এমন কাতরভাবে কয়টা পুরুষ নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে? পুষ্পর শিমুল পারে, নিজেকে উজাড় করে দিতে পারে, তার একটু সংকোচ নেই। রাত কেটে যায় ভয়ঙ্কর ভালোবাসায়, কিছু অপ্রকাশিত কথায়, কিছু অলিখিত অনুভূতির ছোঁয়ায়। আহা জীবন এত সুখের কেন? চারপাশে এত সুখের বাতাস কেন বয়? পুষ্পকে প্রতিদিন সন্ধ্যায় শিমুল পড়ায়। পুষ্পর সামনে এইচএসসি পরীক্ষা। এই মুহূর্তে তার সাবজেক্ট ভিত্তিক প্রাইভেট পড়া দরকার ছিল, কিন্তু টাকার অভাবে প্রাইভেট পড়া হচ্ছে না। শিমুল পড়ালেখায় ভালো ছিল বিধায় পুষ্পকের পড়াতে সমস্যা হয় না। লেখাপড়ায় পুষ্প আগের থেকেও বেশ মনোযোগী হয়েছে। যে কোনো মূল্যেই হোক শিমুলের কষ্টের প্রতিদান তাকে দিতেই হবে। তাকে বিয়ে করেছে বলেই তো শিমুলের কপালে এই দুর্যোগ নেমে এসেছে। কই রাজপুত্রের মতো দিন কাটত, আর এখন কি এক অবস্থায় কাটাচ্ছে দিনকাল। পুষ্পের ইচ্ছে করে শিমুলের সব কষ্ট দূর করে দিতে, চোখের ক্লান্তি দূর করে দিতে। তার পরীক্ষার আর মাস 2 বাকি। পরীক্ষার সময় গ্রামে যেতে হবে। দুজনেই
রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে। শিমুল পুষ্পের মাথায় হাত বুলিয়ে দেয়। পুষ্প হাসি মুখে শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুলের সামনে পুষ্প সহজে কাঁদে না। তার কান্না দেখলে শিমুল খুবই মন খারাপ করে, তাই তার কষ্ট লাগে। সে লুকিয়ে বাথরুমে গিয়ে কাঁদে। পুষ্প হাসি মুখের দিকে তাকিয়ে শিমুল বলল, কত কষ্টে রাখছি, তারপরেও কত খুশির কারণ কি? পুষ্প বাচ্চাদের মতো ঠোঁট গোল করে বলল, সুখেই তো আছি। আমার হাসি মুখ দেখতে কি তোমার ভালো লাগে না? লাগবে না কেন? তোমার হাসি মুখ দেখার জন্যই তো বেঁচে আছি সোনা। শিমুলের এই ছোট্ট আদরের ডাকে পুষ্পের মনটা জমজমে খুশির জোয়ার রয়। সে খুশিতে পুষ্প চিকন গলায় গেয়ে ওঠে, আমি চাই না বাড়ি গাড়ি, তোমায় পেয়ে চলবে আমার। অল্প আলো থাক না ঘরে, বিলাসিতার কি দরকার? প্রেমে প্রেম হয়ে গেল রে, আর বাধা দিবে কে সে? শিমুল চোখ পলক ফেলে বলল, বাহ সুন্দর তো। পাশের বাসার বক্সে লাগিয়ে রাখে। শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আসলেই তোমার বিলাসিতার দরকার নেই? না, সবার মতো সুখে থাকতে ইচ্ছে করে না? আমার তো সুখে আছি। আমার সুখই তো তুমি। এই যে তুমি পাশে আছো, আমি বেশ সুখী আছি। এর চেয়ে সুখ কাকে বলে আমার জানা নাই। শিমুল মুগ্ধ চোখে তাকায় তার মিষ্টি বউটার দিকে। এই ছোট্ট রুমের বাসা, টাকা কম কিন্তু ভালোবাসা ভরপুর। যেখানে দুজনের মধ্যে সর্বদা ভালোবাসা বিরাজমান, সেখানে বিলাসিতা না হলেও চলে। চলুক সময় তার গতিতে। কিছুক্ষণ কথা বলার পর পুষ্প ঘুমিয়ে যায়। শিমুল একধানে পুষ্পকে দেখে। মেয়েটা এমন কেন? নিজে সবকিছু উজাড় করে নিজের সুখী প্রমাণ করতে চায় কেন? কোনো আবদার নেই, কোনো ইচ্ছে নেই, কোনো অভাব কেন তার মধ্যে দেখায় না? শিমুল অবাক হয় ছোট্ট পুষ্পকে দেখে। পরিস্থিতির সাথে কিভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। কতটা ধৈর্যশীল মেয়েটা। কি দারুণভাবে শিমুলকে এই দরিদ্রতায় নিজেকে মানিয়ে নিচ্ছে। কখনো ঘুরতে গেলেও কিছু খেতে চায় না, কিনতে চায় না। শিমুল এটা সেটা কিনে দিতে চায়, কিন্তু পুষ্প কিনতে চায় না। সে তো জানে শিমুলের পকেটের অবস্থা। শিমুলের পকেটে যদি কখনো টাকা ভরা যায়, তবে শিমুল এই নারীটার কথা ভুলবে না। শূন্য পকেটে এত ভালোবাসা, শক্ত করে হাত আঁকড়ে পাশে দাঁড়িয়ে থাকা, ভরসা দেওয়া, সাহস যোগানো, এমন স্ত্রী কয়জন পায়? এক রাত 3টায় শিমুলের ঘুম আসে না। ঘুমন্ত পুষ্পের দিকে তাকায়। সারাদিন কাজ করে বাসায় এসে পুষ্পের এই মায়াবী মুখটা দেখে সব যন্ত্রণা নিমিষ হয়ে পালায়। কত আদর লাগে এই মেয়েটাকে, এটা শিমুল ছাড়া আর কেউ জানে না। ঠান্ডা নিঃশ্বাস ফেলে পুষ্পের গালে কপালে চুমু খায়। শিমুল মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে পুষ্পের হাত দুটোর দিকে তাকায়। কয়েক মাসে হাতগুলো ফসকা পড়েছে। অপটুক হাতে রান্না করতে গেলে যা হয় আর কি। শিমুল অনেকটা সময় ধরে দাগগুলো দেখে, মাথা নিচু করে দাগগুলোতে চুমু দেয়। কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো অপলক হাতে দেখে। মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করে পুষ্পকে বুকে টেনে নেয়। মেয়েটার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, চেহারা ক্লান্তির ছাপ। শিমুল হঠাৎ করে মনে হলো সে ব্যর্থ। পুষ্প অন্য কিছু করতে পারে না। কত অফিসে একটা চাকরি খুঁজতে গেল, কেউ চাকরি দিতে চায় না। আর দেবেই বা কেন? নেই কোনো পূর্ব অভিজ্ঞতা। নেই মামা, নেই চাকরি, নেই মানি। চাকরি পাবে কোন ভিত্তিতে? একটা চাকরির জন্য কত মানুষের পায়ে পায়ে ঘুরেছে তা আল্লাহ ভালো জানে। আপন লোকেরা শিমুলকে তার অবস্থা বুঝিয়ে দিয়েছে, চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে সামনে তাল মিলিয়ে চলতে না পারলে কোন সম্মুখে পরিচিত। বলা দরকার নেই, এতে নাকি বড়লোক নামের বন্ধু পরিচিত সম্মান নষ্ট হয়। এতে টেনশন শিমুল আর নিতে পারে না। বাসটা পাল্টানো দরকার। পাশের রুমে সারাক্ষণ জোরে জোরে গান বাজায়। এত শব্দ পুষ্পের পড়ালেখা হয় না। গলির বাসার রুমের সামনে দিয়ে বাজে ছেলেরা অবাধ চলাফেরা করে। সে সারাদিন বাসায় থাকে না। পুষ্পকে একা রেখে চিন্তায় থাকতে হয়। সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। সকালে কাজে যেতে হবে। আসলে গার্মেন্টসের মানুষ পেরে কাজ করে না। জীবনে বিপদে পড়েই গার্মেন্টসে মুখী হতে হয়। এই যে গার্মেন্টস আছে বলেই তো
শিমুল পুষ্পকে দুমুঠো ভাত খেতে দিতে পারছে। বিপদে পড়ে এই খারাপ উপাধি পাওয়া গার্মেন্টসই গরিবের ভরসা। শিমুল তপ্ত শ্বাস ফেলে পুষ্পের গায়ে কাঁথা টেনে দেয়। শওকত হাওলাদার কপালে হাত দিয়ে বসে আছে, চোখ বন্ধ করে। তার মনে হচ্ছে চারদিকে বিপদ কিলবিল করে ছুটে আসছে তার দিকে হনহনিয়ে। আহা, এখন শিমুলের শূন্যতা বেশ করে টের পাচ্ছে সে। ছেলেটা যে তাকে কোনো টেনশনই দিত না, এটা এখন বুঝতে পেরেছেন তিনি। সেদিন হাঙ্গামা করে বিরোধী দলের নেতারা তার নামে মিথ্যা মামলা সাজিয়ে থানায় কেস করেছে। যদি কেস জিতে যায় তাহলে উনি চেয়ারম্যান পদ থেকে বহিষ্কৃত হবে। ওনার মাথায় কিছুই ধরছে না, কিভাবে কি করবে। একবার ভাবে শিমুলকে ফোন করে, আরেকবার ভাবে না, করবে না। মজিব হাওলাদার ছেলের কাছে এসে দাঁড়ায়। কি করবি, কিছু ভেবেছিস? বাবার গলা শুনে শওকত হাওলাদার চোখ মেলে তাকায়। কি করব? আপনি আর আম্মা বলেন কি করা দরকার। খুব তো ছেলেটার পিছে লেগেছিলেন, এখন সবকিছু সামলান। মজিব হাওলাদার নিজেও শিমুলের শূন্যতা টের পাচ্ছে। কাচুমাচু করে বলল, আমার একার দোষ নেই। তুই কিন্তু সেদিন বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলি। শওকত হাওলাদারের মাথা রাগে টকবক করছিল, জ্বলে ওঠে। হাতের লাঠি ভেঙে গেলে এটার মূল্য বুঝতে আর বেগ পেতে হয় না। কেমন লাগে এটা শওকত হাওলাদার হাড়ে হাড়ে টের পাচ্ছে। একটা বিয়েই তো করেছিল, আর সবাই মিলে কি মানসিক অত্যাচারটাই না করেছে তাকে। ভুল হয়ে গিয়েছে, এই ভুলটা শুধরানোর উপায় কি? শিমুল ছাড়া রাজনৈতিক কাজে টিকে থাকা মুশকিল হয়ে গেছে। মুন্নি 7 মাসের সাধের অনুষ্ঠান। পুষ্প আর শিমুল বরাবর কে ফোন করে যাচ্ছে আসার জন্য। অনেকদিন যাবৎ যেতে বলেছিল পুষ্প, সেই বাহানা দিয়ে বলেছে আজ নয় কাল, কাল না পরশু। কিন্তু এবার না গেলে ব্যাপারটা আসলে খারাপ দেখায়। পুষ্পর বাবা মাও আসবে, অনেকদিন হলো বাবা মায়ের সাথে দেখা হয় না। খুব ইচ্ছা করছে তাদের দেখতে। শিমুল পুষ্পের মুখের দিকে তাকিয়ে তার মনের ভাব বোঝার চেষ্টা করে। পুষ্প বই গুছিয়ে পাশে তুলে রাখে। কি করবে, যাওয়া উচিত না? শিমুল মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু এমন সময় আনুষ্ঠানিকতা হচ্ছে, একদম মাসের শেষে, হাতে টাকা নেই, কিভাবে কি করব বলো তো? পুষ্প নিজেই শিমুলের পকেটের খবর জানে। মুনির বাসায় গেলে টাকার দরকার, এই মুহূর্তে এত টাকা নেই। সে কিছুক্ষণ ভাবে, তারপর মোবাইল হাতে নিয়ে বলল, এটা বিক্রি করে দাও। শিমুল মোবাইলটার দিকে তাকায়। তার কিনে দাও ফোনটা। যেদিন কিনে দিয়েছিল পুষ্প কি খুশি হয়েছিল, আর আজকে বলছে ফোনটা বিক্রি করে দিতে। সে অসন্তোষ গলায় বলল, মাথা খারাপ? পুষ্প মুচকি এসে বলল, মাথা খারাপের কি আছে? আপুকে দেখতে যাব, টাকা লাগবে না? আর তুমি সারাদিন পাশে থাকো, এত দামি ফোনের আমার কি দরকার? তাই বলে বিক্রি করে দিব? আরে সমস্যা নেই, আমার মোবাইলের দরকার নেই, বিধায় তো বলছি। না, কারো কাছ থেকে ধার নিলেই তো হবে। পুষ্প রাজি হয় না, তার জেদে জিতে যায়। 18,000 টাকার মোবাইল ফোন মাত্র 4,000 টাকায় বিক্রি করে দেয়। সকাল সকাল দুজনে রেডি হয়ে মুন্নিদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। 5 রকমের ফল আরও হাবিজাবি কিছু নিয়ে শিমুল আর পুষ্প মুন্নির বাসায় যায়। মুন্নি বোনকে পেয়ে খুব খুশি হয়। রোকসানা আর মিজান মেয়েকে জড়িয়ে ধরে রাখে। রোকসানা হাপুস নয়নে কতক্ষণ কাঁদে, বারবার বলে, তোর কি অবস্থা, শুকিয়ে গেছিস কেন? মুন্নি হাজবেন্ডের নিজের বাড়ি, সাফিনের মা বাবা সহ আরও আশেপাশের অনেকে দাওয়াত দেওয়া হয়েছে। মুন্নির হাজবেন্ড এক ফাঁকে সবার সাথে শিমুলকে পরিচয় করে দেয়। বোনকে দেখে শিমুল পুষ্পের মন যেন ফুরফুরে হয়ে ওঠে, কিন্তু ফুরফুরে মেজাজটা বেশিক্ষণ থাকে না। ড্রয়িং রুমে পা দিতেই শুনল সাফিনের মা একজনের সাথে বলছে, আরে এই মেয়েটাকেই তো আমার ছেলের বউ করতে চেয়েছিলাম। হ্যাঁ, সাফিন আমাকে ছবি পাঠিয়েছিল, ওই যে ছেলেটা সোফায় বসে আছে, ওইটা ওর বর। ভাবো, আমার রাজপুত্রের মতো ছেলেকে ফিরিয়ে কাকে বিয়ে করলো? মহিলা বলল, খারাপ মেয়ের পাল্লায় পড়েনি, এটাই অনেক। সাফিনের মার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ সেটাই। পুষ্পমুখ মুহূর্তে ধনমন রূপ ধারণ করলো। পিছনে ফিরে দেখে রোকসানা ছলছল নয়নে তাকিয়ে আছে। পুষ্প মুচকি আসার চেষ্টা করে, কান্না আড়াল করতেই বাথরুমে ঢুকে যায়। ইস, এত কান্না পাচ্ছে কেন? পুষ্প কেঁদে মুখ ধুয়ে বের হয়। তখনই ঘটে আরেক ঘটনা। মুন্নিদের লিভিং রুমে এক দম্পতি আসে, নাম মিরাজুল হক। ড্রয়িং রুমে সবাই বসে কথা বলছিল। উনি এসে শিমুলকে দেখে চমকে যায়। শিমুলও চমকে ওঠে। মিরাজ সাহেব সবার সামনে বলে, আরে শিমুল যে এখানে কেন?
মুন্নির শ্বশুর বলে, মিরাজ তুমি শিমুলকে চিনো নাকি? কিভাবে চিনো? শিমুলের গলা শুকিয়ে আসে আর চোখে পুষ্পকে দেখে। পুষ্প কাটকাট চোখে তাকিয়ে আছে। মিরাজ সাহেব বলল, আরে আমাদের গার্মেন্টসে সিকিউরিটি গার্ডের কাজ করে, আমি চিনব না? ওনার উত্তর শুনে সবাই যেন থ মেরে যায়, বিশেষ করে রোকসানা আর মিজান শেখ। পুষ্প মাথা নিচু করে বসে আছে। মুন্নির হাজবেন্ড পরিস্থিতি সামাল দিতে বলল, শিমুল আমার ভাইরা ভাই লাগে, আসেন মিজান কাকা বসেন। মিজান ভুরুকুটিত করে শিমুলের দিকে তাকায়। ওনার তাকানো দেখে মনে হচ্ছে শিমুল কোনো আবর্জনা, তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। মুন্নির হাজবেন্ড কাছে গিয়ে বলল, তোমার ভাইরা আমার গার্মেন্টসে সিকিউরিটি গার্ডের কাজ করে, কিভাবে সম্ভব? পুষ্প আর শিমুল মিরাজ সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে দেখে মুন্নি হাজবেন্ডকে বলল, কাকা বসেন না, খাবারের ব্যবস্থা করছি। সাফিনের মা থামলেন না। নিচু গলায় মুন্নির শাশুড়িকে বলল, আমার রাজপুত্রকে ছেড়ে গার্মেন্টসের কর্মীকে বিয়ে করেছে, আজকালকার মেয়েদের রুচি কি ভাবা যায়? মুন্নির শাশুড়ি বলল, মুন্নির বোন মুন্নির মতোই ভালো ভেবেছিলাম, কিন্তু আমি তো গোমটার নিচে পংটারটা বাসা দেখিনি। সাফিনের মা মুখ ঝামটা দিয়ে বলল, আল্লাহ বাঁচিয়েছে এই মেয়েকে বিয়ে করায়নি। দেখেন মিরাজ সাহেব কেমন করে তাকাচ্ছেন। মনির শাশুড়ি কম যায় কই, গার্মেন্টসের সিকিউরিটি গার্ড কিনা আমার ছেলের ভাইরা, ভাবতেই তো তার গা ঘিন ঘিন করছে, ছিছি। রোকসানা পুষ্পের হাত ধরে নিয়ে যায়। বারান্দায় গিয়ে পুষ্পের দিকে তাকায়। পুষ্প মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মা তাকে বলা মিথ্যা কথাটা এভাবে এড়িয়ে আসবে সে কল্পনা করেনি কোনোদিন। রোকসানা বলল, এই তাহলে তোর শিমুলের কোম্পানির চাকরি? পুষ্প জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আম্মা আসলে আমি বুঝতেছিলাম না কিভাবে তোমাদের সত্যিটা বলবো। রোকসানার ঠোঁট তিরতির করে কেঁপে ওঠে। তোর জামাই গার্মেন্টসে কাজ করে, শেষ পর্যায়ে এসব শুনতে হবে আর দেখতে হবে? পুষ্প রোকসানার চোখে চোখ রেখে বলল, আমার গার্মেন্টসে কাজ করা কি খারাপ? পুষ্প তোর মাথা কি ঠিক আছে? রাজরানীর মতো থাকতে পারতি, আর এখন কোন না কোন বস্তিতে থাকিস। পুষ্পর চোখে পানি ভরে আসে। বস্তিতে থাকলেও আমি সুখে আছি। মানুষের মুখে তো আর বাদ মানে না, আর ধরে রাখা যায়ও না। সাফিনের মা আর মনির শাশুড়ি এতক্ষণে কি বললো এগুলো শুনিসনি? পুষ্প কোনো কথা বলে না, ফেল করে তাকিয়ে থাকে। রোকসানাই বলে, তোর জন্য আমাদের লজ্জা পেতে হচ্ছে। মনির না জানি কত কথা শুনতে হয়। পুষ্প থমথম মুখে বলল, আম্মা আমার জন্য তোমাদের লজ্জা পেতে হচ্ছে, তাহলে আসতে বলে কেন? তখন কি জানতাম নাকি শিমুল গার্মেন্টসে চাকরি করে? পুষ্প আর কিছু বলে না, পাথর চোখে তার আম্মার দিকে তাকায়। রোকসানা পুষ্পের হাত ধরে বলে, মারে তোকে তো প্রতিষ্ঠিত ছেলের কাছে বিয়ে দিতাম, বিয়ের পরে আরো কোনো টেনশন থাকতো না তোর, কিন্তু এখন যে তোকে নিয়ে অনেক চিন্তা হয়। পুষ্প মায়ের অপমানের চোখাতে জ্বলে ওঠে, মায়ের কষ্টটা বুঝতে পারে। কোনো কথা না বলে ড্রয়িং রুমে দিকে যায়। শিমুল তখনও সোফায় স্তব্ধ হয়ে বসে আছে। পাশের সোফায় সাফিনের মা মুন্নির শাশুড়ি এটা ওটা বলেই যাচ্ছে। পুষ্পর দিকে বলার আগেই মুন্নি টেনে নিয়ে তাকে রুমে নিয়ে যায়। শিমুল গার্মেন্টসে কাজ করে? গার্মেন্টসে কি মানুষ কাজ করে না? যারা গার্মেন্টসে কাজ করে তারা কি মানুষ না? সবার এমন প্রতিক্রিয়ার মানে কি? পুষ্প শান্ত গলায় বলল, হ্যাঁ করে। তো গার্মেন্টসে কাজ করে জানলে কি আমাদের দাওয়াত দিতে না? পুষ্পের কথায় মুন্নি দমে যায়। আস্তে করে বলল, রাগ করছিস কেন? পুষ্প মুন্নির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, রাগ করি না তো আপু, আমার জামাই গার্মেন্টসে কাজ করে, আমার কি রাগ মানায়? পুষ্পর ড্রয়িং রুমে আসে। তেজি রাগী শিমুলের চোখের ব্রাণ সে কখন থেকে লাল হয়ে আছে, কিন্তু সে নির্জীব, মাথা নিচু করে সবার কথা শুনছে, কিন্তু কোনো প্রতিবাদ করছে না। দুপুরের খাবার রেডি হলে মিরাজ সাহেব শিমুলকে সামনে দাঁড়িয়ে বলল, খেয়ে আসো, যা বেতন পাও তা দিয়ে তো যা খাও, এবার ভালো খাবারটা খেতে পাও না, আজ না হয় একটু ভালো খাবার খেলে। শিমুলের হাত পা কেঁপে ওঠে, শরীর ঝাঁকিয়ে রাগ বেরিয়ে আসতে চায়। পুষ্প পাশে এসে ছল চোখে তাকিয়ে আছে। শিমুল ঠান্ডা গলায় বলল, স্যার আমরা কি না খেয়ে থাকি? মিরাজ সাহেব কিছু বলার আগে সাফিনের মা গলা বাড়িয়ে কথা বললেন। পুষ্পকে বউ করতে না পারার ক্ষোভ যেন এখনই মিটিয়ে নিচ্ছেন ভদ্রমহিলা। আরে খাবে না কেন, কিন্তু এমন রাজকীয় খাবার কিভাবে খাবে? মিরাজ ভাই ওর বেতন কত? ধনী গরিবদের অপমান করার সুযোগ পেলে যেন সুদে আসলে পূরণ করে নিতে চায়। মিরাজ সাহেবও ব্যতিক্রম নয়। মুচকি হেসে বলল, বেশি না, 7,500। সাফিনের মা খ্যাক করে হেসে উঠল, আমাদের বাড়ির কাজের লোকটার বেতনও 10,000 টাকা।
শিমুল পুষ্পের দিকে তাকায়। পুষ্প শিমুলের রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে যেন শিমুলের ভেতরটা পড়ে পড়ল। আস্তে করে বলল, চলো। শিমুল সবার দিকে একবার তাকে পুষ্পের হাতটা ধরে বেরিয়ে আসে। রোকসানা মুন্নি বাধা দিলেও তারা দাঁড়ায় না। যেখানে সম্মান নেই সেখানে থাকার প্রশ্নই আসে না। শিমুল আর পুষ্প রাস্তায় নেমে পড়ে। পুষ্প সে কখন থেকে কাঁদছে। শিমুল কিছু বলছে না, মুখে রাজ্যের অন্ধকার নেমে বসে রেখেছে চুপচাপ। শিমুল পুষ্পকে নিয়ে সামনে একটা হোটেলে যায়। দুজনে না খেয়ে আছে। এত অপমানের পর ওই বাড়ির খাওয়া তাদের কোনো প্রশ্নই আসে না। পুষ্প কাচুমাচু করে বলল, আমি খাবো না। শিমুল চেয়ারে বসতে বসতে বলল, আমি খাবো, খুব ক্ষুধা পেয়েছে। পুষ্প শিমুলের শুকনো মুখের দিকে তাকিয়ে আরো কেঁদে দেয়। রাতে পুষ্পর মন খারাপ ভালো করতে শিমুল রাতে ঢাকা দেখায়, হাসাতে চায়। শিমুলের মুখের দিকে তাকিয়ে পুষ্প হাসে। ঘুমোতে গিয়ে শিমুল বলল, এই পুষ্প, আমি তোকে রানীর মতো রাখতে পারছি না, তাই না রে? আসলে আমি তোর লাইফটা শেষ করে দিয়েছি। শিমুলের চোখে পানি। পুষ্পর নজর এড়ায় না। ছেলেটা কাঁদছে। বোবা কান্না, যেন শব্দ নেই, থেমে থেমে নিঃশব্দ। প্রশস্ত বুক তার কাঁপছে। প্রিয় পুরুষের এমন ভেঙে যাওয়া দেখে পুষ্পরা সয় না, নিজেকে সামলাতে আলতো করে হাসার চেষ্টা করে। ফিসফিস করে বলে, দূর, এসব কি বলো, আমি তো সুখে আছি। শিমুলের রানী কি দুঃখে থাকবে? সে তো সুখেই। তুমি মন খারাপ করো না। শিমুল ভেজা চোখে পুষ্পের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা এত বুঝদার, আসলে পরিস্থিতি মানুষকে বুঝদার বানিয়ে দেয়। শিমুল উঠে দাঁড়ায়। পুষ্প অবাক হয়ে বলল, এত রাতে কোথায় যাচ্ছ? শিমুলের চোখ ভরে আসছে জলে। পুষ্পর সামনে এসব কান্নাকাটি করা যাবে না। পুরুষদের কান্না কখনো দেখাতে নেই। সে বলল, আসছি। পুরুষরা কাঁদে একা, অন্ধকারে, গোপন ভাবে। সে হাত নেড়ে বলল, আসছি। পুষ্প সোজা হয়ে শুয়ে থাকে। সে কিভাবে যেন বুঝে গেছে শিমুল বাইরে গিয়েছে মতো কাঁদবে। তার নিজেরও কান্না পাচ্ছে। বালিশ মুঠো করে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। আর তার জন্যই তো শিমুলের এত অপমান সইতে হলো। আহা, টাকা যে কি তা যার নাই সে বোঝে। 10 টাকারও যে কি মূল্য নিম্নবিত্তরাই বুঝে শুধু। পুষ্প মনে মনে প্রতিজ্ঞা করে, সে একদিন শিমুলের মাথায় মুকুট হবে, সবাইকে তাক লাগিয়ে দিবে। শিমুল ব্রিজের উপর গিয়ে দাঁড়ায়। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে ওঠে। আজকের দুপুরের কথাগুলো মনে হলেই মরে যেতে ইচ্ছে করে তার। এত অপমান। পুষ্পের করুণ মুখটার দিকে তাকালে শিমুলের দম আটকে আসে। এমন তো কথা ছিল না, তাহলে কেন সব উল্টো হলো? শিমুল 2 হাত দিয়ে মাথার চুল খামচে ধরে। তার ইচ্ছে করছে এই ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ে মরে যেতে। আচ্ছা, এই ব্রিজের উপর থেকে লাফ দিয়ে পড়লে কি সে মরবে, নাকি রাস্তায় চলন্ত গাড়ির নিচে গেলে মরণটা সহজ হবে? শিমুলের মাথাটা একটা কথাই কিলবিল করছে, সে মরবে। কিন্তু পুষ্পের জীবনে ছন্দ পাল্টাবে কে? ভালো বর, ভালো ঘর পাবে সে যদি শিমুল তার জীবনে থাকে? যদি পায়, তাহলে মরণে ক্ষতি কি?